আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আসমা আক্তার আশা, প্রভাষক অর্থনীতি, রাজধানী আইডিয়াল কলেজ, ঢাকা। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোভাবে ঈদ উদযাপন করতে পেরেছো, পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ করতে পেরেছো। তো আজ আমি তোমাদের অর্থায়ন থেকে ক্লাস নিব, মানে দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি সেটা পড়াবো। কিন্তু তার আগে আমি তোমাদের আগের ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো রিভিউ করে দেখাচ্ছি, তোমাদের মনে আছে কি না বা ভালোভাবে জানার জন্য আবার আমি ক্লাসটা রিভিউ করছি। তো প্রথমে আমি জানবো অর্থায়ন। হ্যাঁ, অর্থায়ন থেকে কি কি পড়িয়েছিলাম দেখো। প্রথমে পড়িয়েছিলাম অর্থায়ন কি, তারপরে অর্থায়নের ধারণা, তারপরে পড়িয়েছিলাম অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থায়নের যে শ্রেণী বিভাগগুলো আছে তোমার সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার অর্থায়নের শ্রেণী বিভাগ মধ্যে প্রথমে হচ্ছে প্রয়োগগত দিক বিবেচনা, তারপর হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে। তো প্রয়োগগত দিক বিবেচনায় দেখো কি কি আছে: বেসরকারি অর্থায়ন, সরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়নের আবার কিছু প্রকারভেদ আছে। দেখো বেসরকারি অর্থায়নের আবার কিছু প্রকারভেদ আছে: ব্যক্তিগত, ব্যবসায়, অব্যবসায়। আর হচ্ছে ব্যবসায়ের যে তিনটা প্রকারভেদ আছে সেটা হচ্ছে ব্যক্তিগত, সরকারি, স্বায়ত্ত শাসিত। তারপরে দেখো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নে দুটি উৎস, প্রথমটা হচ্ছে অভ্যন্তরীণ, পরেরটা হচ্ছে বাহ্যিক উৎস। হ্যাঁ, আমি তোমাদের প্রয়োগগত দিক বিবেচনায় যে সরকারি বেসরকারি দুটি উৎস আছে, আবার সরকারি বেসরকারি যে দুটি উৎস আছে তারও কিছু শ্রেণী বিভাগ আছে, সেগুলো নিয়ে তোমাদের আমি পড়িয়েছি, তোমাদেরকে সেগুলো আমি ক্লাস দিয়েছি। আর সময়ের পরিপ্রেক্ষিতে তোমার যে অর্থায়ন প্রকারভেদ, সময়ের পরিপ্রেক্ষিতে যে অর্থায়নের প্রকারভেদ দেখো। সময়ের পরিপ্রেক্ষিতে অর্থায়ন, সময়ের পরিপ্রেক্ষিতে অর্থায়ন হচ্ছে তোমার তিন প্রকার, তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীর আবার কিছু শ্রেণী বিভাগ আছে, মধ্যমেয়াদীর আবার কিছু শ্রেণী বিভাগ আছে, দীর্ঘমেয়াদীরও কিছু শ্রেণী বিভাগ আছে। এবার দেখো স্বল্পমেয়াদী অর্থায়ন। তো স্বল্পমেয়াদী অর্থায়নটা কি বা এর শ্রেণী বিভাগগুলো পড়িয়েছিলাম। তো শ্রেণী বিভাগগুলো দেখো, প্রথমে শ্রেণী বিভাগগুলো দেখো। স্বল্পমেয়াদী অর্থায়নের শ্রেণী বিভাগ হচ্ছে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিকেরও কিছু শ্রেণী বিভাগ আছে। তো দেখো প্রাতিষ্ঠানিক শ্রেণী বিভাগের যে উৎসগুলো আছে: বাণিজ্যিক ব্যাংক, ক্ষুদ্র ঋণ দান সংস্থা, কৃষি ব্যাংক, জনগণের জমা, এনজিও। অপ্রাতিষ্ঠানিকেরও কিছু শ্রেণী বিভাগ আছে, দেখো সেটা হচ্ছে বাহ্যিক আর হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক এবং অভ্যন্তরীণ। বাহ্যিকের কিছু উৎস আছে, মানে বাহ্যিকভাবে যে অর্থায়নগুলা সংগ্রহ করা হয় সেগুলোর কিছু আছে: আত্মীয় স্বজন, মহাজন, মালিক। অভ্যন্তরীণও কিছু উৎস আছে, যে শ্রেণীগুলো আছে যেখান থেকে অর্থ সংগ্রহ করা হয়, অর্থ সংস্থান করা হয়, সেগুলো হচ্ছে দেখো প্রদেয় হিসাব, বকেয়া হিসাব, ব্যবসায় ঋণ, বাণিজ্যিক পত্র, বাট্টাকরণ, সংরক্ষিত আয়। এবার আমি স্বল্পমেয়াদী তোমাদের শ্রেণী বিভাগগুলো দেখালাম। এবার হচ্ছে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী অর্থায়ন। তো মধ্যমেয়াদী অর্থায়ন কি, মধ্যমেয়াদী অর্থায়নগুলো কিভাবে অর্থ সংগ্রহ করা হয় বা অর্থায়ন করা হয় সেগুলো দেখো। মধ্যমেয়াদী অর্থায়নের মধ্যমেয়াদী অর্থায়নকে দুটি ভাগে ভাগ করেছে। প্রথমটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, দ্বিতীয়টা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। এবার দেখো প্রাতিষ্ঠানিকেরও কিছু শ্রেণী বিভাগ আছে। তো প্রাতিষ্ঠানিকের শ্রেণী বিভাগগুলো দেখো: বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক, বিমা কোম্পানি, লিজিং কোম্পানি,
বিদেশি দাতা সংস্থা, কৃষি ব্যাংক, রাজশাহী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক। এবার অপ্রাতিষ্ঠানিক মধ্যমেয়াদী অর্থায়ন যে করা হয় অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে, সেগুলোর কিছু শ্রেণীবিভাগ আছে। প্রথমটা হচ্ছে মালিক, মহাজন, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, সংরক্ষিত আয়। তো গেল মধ্যমেয়াদী। এবার হচ্ছে এখন আমি তোমাদের যে টপিকটা, যে ক্লাসটা নিব সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। প্রথম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি? হ্যাঁ, দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের যে শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়নটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য যে অর্থ বা ঋণ সংগ্রহ করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। আর দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদ হচ্ছে 5 থেকে 20 বছর। তো দীর্ঘমেয়াদের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা বা পরিমার্জিত কোনো সংজ্ঞা নেই, তাই বিভিন্ন অর্থনীতিবিদ দীর্ঘমেয়াদী অর্থায়নকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন যেহেতু দীর্ঘকালীন সময়ের জন্য, দীর্ঘ মাপের জন্য, ব্যবসায় ক্ষেত্রে যখন দীর্ঘকালের জন্য অর্থ সংস্থান করা হয়, সেহেতু তাহলে কি দীর্ঘ সম্পত্তি অর্জনের জন্য, দীর্ঘ সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান কাজ পরিচালনা করার জন্য যে অর্থ সংস্থান করা হয় সেটাই হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন কি আমি সেটা তোমাদের পড়ে দিলাম। মানে হচ্ছে দীর্ঘমেয়াদের ব্যবসা কাজ পরিচালনার জন্য যে অর্থ বা ঋণ সংগ্রহ করা হয় বা অর্থায়ন সংগ্রহ করা হয় তাকেই বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো এখন আমি তোমাদের আলোচনা করব দীর্ঘমেয়াদী অর্থায়নের শ্রেণীবিভাগগুলো। দীর্ঘমেয়াদী অর্থায়নের দুটি শ্রেণীবিভাগ আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, পরটা হচ্ছে বাহ্যিক উৎস। তো আমি প্রথমে অভ্যন্তরীণ শ্রেণীবিভাগের যে উৎসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো অভ্যন্তরীণতে কি কি আছে। অভ্যন্তরীণ হচ্ছে অবণ্টিত মুনাফা, অবচয় তহবিল, কুঋণ সঞ্চিতি। তো অভ্যন্তরীণ উৎস হচ্ছে 3 ভাবে অর্থ সংস্থান করা হয়। প্রথমটা হচ্ছে অবণ্টিত মুনাফা, সংরক্ষিত মুনাফা বা অবণ্টিত মুনাফা। ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প কারখানা, তাদের যে আয়টা হয় সে আয়টা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে সেটা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আয় হিসাবে রেখে দেয়। যখন দীর্ঘমেয়াদে অর্থের প্রয়োজন হয় বা ঋণের প্রয়োজন হয়, এই সংরক্ষিত আয় থেকে তারা অর্থায়ন করে থাকে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য তারা এই যে দীর্ঘমেয়াদী যে অর্থায়নের প্রয়োজন হয়, তখন সেই সংরক্ষিত আয় থেকে তারা সেটা সংগ্রহ করে থাকে। তো সংরক্ষিত আয় এবং অবণ্টিত মুনাফা এরা নিজেদের মধ্যে ভাগ করে না নিয়ে বা শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে না দিয়ে তারা দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য সেটা সংগ্রহ করে থাকে। বা দীর্ঘমেয়াদে যখন ব্যবসা কাজ পরিচালনা করে তখন তারা ওই সংরক্ষিত আয় থেকে তারা তাদের প্রয়োজনে অর্থায়ন করতে পারে বা দীর্ঘমেয়াদী অর্থ হিসাবে তারা সেটাকে সংগ্রহ করতে পারে বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তারা সেটাকে ব্যবহার করতে পারবে। তারপর হচ্ছে অবচয় তহবিল। অবচয় তহবিল। তো অবচয় তহবিলটা কি সেটা আগে বুঝতে হবে। তো অবচয় তহবিলটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প কারখানা যখন তাদের ব্যবসা কাজ পরিচালনার জন্য নিজস্ব সম্পত্তি যেমন বিল্ডিং, তারপর আসবাবপত্র, তারপর হচ্ছে তোমার আসবাবপত্র, মেশিন, সাজ সরঞ্জাম এগুলো ক্রয় করতে তাদের অনেক অর্থ খরচ হয় বা অনেক অর্থ ব্যয় করতে হয়। এটাকে অবচয়জনিত ব্যয় বলা হয়। আর অবচয়জনিত ব্যয়টা বাদ দিয়ে লাভ লোকসানটাকে হিসাব করতে হয়। তো অবচয়জনিত ব্যয়ের জন্য
দীর্ঘমেয়াদে একটা অর্থ সংগ্রহ করা হয়। এই যে অর্থ সংগ্রহটা করা হয়, তারা নতুন সম্পত্তি ক্রয় না করা পর্যন্ত যে অবচয়জনিত ব্যয়ের জন্য যে তহবিল গঠন করা হয়েছিল, সেই তহবিল থেকে তারা অর্থ সংগ্রহ করতে পারে। তো এবার হচ্ছে দেখো কৌঋণ সঞ্চিতি। কৌঋণ সঞ্চিতিটা হচ্ছে, এটা হচ্ছে একটা সন্দেহজনক। ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসা কাজ পরিচালনার জন্য বাকিতে কি করে মালামাল বিক্রি করতে পারে। তাদের ব্যবসার প্রয়োজনে, ব্যবসার সুবিধার্থে তাদের মাল তারা বাকিতে বিক্রয় করতে পারে। যখন ব্যবসা প্রতিষ্ঠান তাদের মাল বাকিতে বিক্রয় করে তখন সেই অর্থটা তারা পেতেও পারে, আদৌ নাও পেতে পারে। এটা একটা কি সন্দেহ থেকে যায়। তখন কি করে, তখন এই যে ব্যবসা প্রতিষ্ঠানের যে আয় থাকে, সংরক্ষিত আয় থাকে, সেটা তারা কি করে শতকরা হারে কর্তন করতে পারে। এই যে যখন তাদের ব্যবসা কাজে দীর্ঘমেয়াদী অর্থের প্রয়োজন হয় বা তারা ঋণের প্রয়োজন হয়, তখন তারা এই ব্যবসা প্রতিষ্ঠান, এটা মেনলি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আয়। এই যে ব্যবসা প্রতিষ্ঠানের আয়টা আছে, যখন ব্যবসা প্রতিষ্ঠান ধরো বাকিতে মাল বিক্রি করে, ব্যবসার প্রয়োজনেই করে, ব্যবসার প্রয়োজন অনেক কিছু করতে হয়, তখন তারা যে মালটা বিক্রি করছে, ব্যবসা প্রতিষ্ঠানের জিনিসপত্র বিক্রয় করছে, তখন যাদের কাছে বিক্রি করছে ক্রেতা হয়তো বা কোনো সময় সেই টাকাটা দিতেও পারে, আবার আদৌ নাও দিতে পারে। এটা একটা কি সন্দেহজনক। এই সন্দেহজনকের কারণে তখন তারা কি করে, তখন যদি তাদের দীর্ঘমেয়াদে অর্থের প্রয়োজন হয় বা ঋণের প্রয়োজন হয়, তখন ব্যবসা প্রতিষ্ঠানে যে আয়টা থাকে, সেই আয় থেকে তারা শতকরা হারে একটা নির্দিষ্ট একটা আয় কর্তন করতে পারে এবং দীর্ঘমেয়াদে অর্থ সংস্থান করতে পারে। দীর্ঘমেয়াদী ব্যবসা কাজ পরিচালনার জন্য তখন তারা ওইখান থেকে তারা অর্থ নিতে পারে বা ঋণ নিতে পারে। তো এবার আমি দেখাচ্ছি তোমাদের বাহ্যিক উৎস। তো বাহ্যিক উৎসতে কি কি আছে সেটাকে দেখে নাও। এদিকে যে শ্রেণী বিভাগগুলো আছে, প্রথমটা হচ্ছে মূলধন বাজারের হাতিয়ার, তারপর হচ্ছে ইজারা তহবিল, তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণ। আবার দেখো মূলধন বাজারেরও কিছু শ্রেণী বিভাগ আছে। প্রথমটা হচ্ছে সাধারণ শেয়ার, দ্বিতীয়টা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, তৃতীয়টা হচ্ছে বন্ড বা ঋণপত্র। এবার দেখো বাহ্যিক উৎস। তো বাহ্যিক উৎস শ্রেণী বিভাগগুলো পড়ার আগে বুঝতে হবে বাহ্যিক উৎসটা কি। দীর্ঘমেয়াদে যে অর্থ সংস্থান করা হয় বা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়, সেটা বাহ্যিক উৎসগুলো কি কি বা কিভাবে বাহ্যিক যে উৎসগুলো আছে সেখান থেকে কী উপায়ে কিভাবে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করা হয়, সেটা হচ্ছে বাহ্যিক উৎস। তো বাহ্যিক উৎসের মধ্যে হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, তারপর হচ্ছে ধরো সাধারণ শেয়ার ইস্যু, অগ্রাধিকার শেয়ার ইস্যু, বন্ড ইস্যু উল্লেখযোগ্য। এই যে বললাম দীর্ঘমেয়াদী ঋণ, তারপর হচ্ছে সাধারণ শেয়ার ইস্যু, অগ্রাধিকার শেয়ার ইস্যু, বন্ড ইস্যু, এসব থেকেই দীর্ঘমেয়াদী যে অর্থ সংস্থান করা হয় বা বাহ্যিকভাবে যে অর্থ সংস্থান করা হয়, এগুলো হচ্ছে বাহ্যিক উৎস। তো দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য বাহ্যিকভাবে যে অর্থ সংস্থান করা হয় বা কোন কোন উৎস থেকে অর্থ সংস্থান করা হয়, সেগুলো আমি তোমাদেরকে তো বলে দিলাম। ভালো করে মুখস্থ করবা। উৎসগুলো খুবই ইম্পর্টেন্ট। বাহ্যিক উৎসগুলো কি কি সংক্ষিপ্ত আকারে কোশ্চেন কিন্তু হয় বা 2 মার্কের কোশ্চেন কিন্তু হয়। তো বাহ্যিক উৎসগুলো কী কী আমি আবার বলছি। প্রথমটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, 2 নম্বরটা হচ্ছে সাধারণ শেয়ার ইস্যু, 3 নম্বরটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার ইস্যু, 4 নম্বরটা হচ্ছে বন্ড ইস্যু। এগুলো কিন্তু বাহ্যিক উৎস। বাহ্যিক উৎসগুলো হচ্ছে এগুলো। আর বাহ্যিক উৎসের যে শ্রেণী বিভাগ আছে, সেগুলো হচ্ছে তো দেখিয়ে দিয়েছি। মূলধন বাজারের হাতিয়ার, প্রাতিষ্ঠানিক ঋণ, ইজারা তহবিল। আবার মূলধন বাজারের হাতিয়ারের 3টি শ্রেণী বিভাগ আছে। প্রথমটা হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র। এই যে
সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র, এগুলা এইসব উৎস থেকে দীর্ঘমেয়াদে যে অর্থ সংস্থান করা হয় সেগুলো কিন্তু হাতে একটা হচ্ছে মূলধন বাজার। আমি আবার বলছি, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র, এসব উৎস থেকে যে দীর্ঘমেয়াদে অর্থ সংস্থান করা হয় বা দীর্ঘমেয়াদে ঋণ সংগ্রহ করা হয়, এর মূল হাতিয়ার হচ্ছে মূলধন বাজার। তো মূলধন বাজারের হাতিয়ারগুলো কি কি, সেগুলো কোশ্চেন কিন্তু আসতে পারে। সে কি কি? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র, এই যে আমার তিনটি উৎস আছে। হ্যাঁ, মূলধন বাজারের হাতিয়ারের যে তিনটি উৎস আছে, এই উৎস থেকে যখন অর্থ সংগ্রহ করা হয় বা ঋণ সংগ্রহ করা হয়, তখন কিন্তু এদের মূল হাতিয়ারটা হচ্ছে মূলধন বাজার। তো মূলধন বাজারের মাধ্যমে এসব উৎস থেকে অর্থ বা ঋণ সংগ্রহ করা হয়ে থাকে। তো প্রথমটা হচ্ছে, দেখো আমি তোমাদের প্রথমে অগ্রাধিকার শেয়ারটা বুঝিয়ে দিচ্ছি। কারণ অগ্রাধিকার শেয়ারে যৌথ মূলধনী কারবারিটা, অগ্রাধিকার শেয়ারটা হচ্ছে যৌথ মূলধনী কারবারের অংশ বিশেষ। এই যে যৌথ মূলধনী প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো মূলধন বাজারের মাধ্যমে, যে শেয়ার হোল্ডারগণ আছে, ওই শেয়ার হোল্ডারগণ কোম্পানি থেকে নির্দিষ্ট আয় বা অর্থ সংগ্রহ করে থাকে। এই যে অর্থ সংগ্রহ করে থাকে, এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান হিসাবে সাহায্য করে। বুঝতে পারছো? আমি আবার বলছি, অগ্রাধিকার শেয়ার হচ্ছে যৌথ মূলধনী প্রতিষ্ঠানের কারবার। এই যৌথ মূলধনী প্রতিষ্ঠানের যে শেয়ার হোল্ডারগণ আছে, এই শেয়ার হোল্ডারগণ কোম্পানি থেকে নির্দিষ্ট একটা লভ্যাংশ পায়। এই নির্দিষ্ট লভ্যাংশ দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে কাজ করে থাকে। তারপর দেখো সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এই পাবলিক লিমিটেড কোম্পানি ক্রেতাদের কাছে বা জনসাধারণের কাছে তারা শেয়ার বিক্রি করে অর্থ সংস্থান করে থাকে। তো সাধারণ শেয়ার যে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছে তাদের শেয়ার বিক্রি করে যে অর্থ সংস্থান করে, তার মাধ্যমটা কিন্তু মূলধন বাজার। এই মূলধন বাজারের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে বা তাদের কাছে কি করে, তোমার শেয়ার বিক্রি করে অর্থ সংস্থান করে বা ঋণ সংগ্রহ করে থাকে। এই যে অর্থ সংস্থান করছে, অর্থ সংগ্রহ করছে, এটা দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে কাজ করে থাকে। দীর্ঘমেয়াদী যখন ব্যবসা প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজন হয়, তখন তারা এই মূলধন বাজারের মাধ্যমে সাধারণ শেয়ার বিক্রি করে যে লভ্যাংশটা হয়, যে আয়টা হয়, সেটা দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে কাজ করে। তারপরে দেখো বন্ড বা ঋণপত্র। বন্ড বা ঋণপত্র মূলধন বাজারের মাধ্যমে, এটা কি? এটা একটা হচ্ছে ইস্যু, এটা একটা হচ্ছে দলিল। এই দলিলের মাধ্যমে তারা অর্থ সংস্থান করে থাকে, ঋণ সংগ্রহ করে থাকে। এটা একটা চুক্তিবদ্ধ দলিল, বন্ড বা ঋণপত্র। এটার মাধ্যমে বিভিন্ন দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করা হয়ে থাকে, বা ব্যবসা প্রতিষ্ঠান বলো, কোম্পানি বলো, এরা কি করে, তাদের দীর্ঘমেয়াদী যে অর্থের প্রয়োজন হয় সে চাহিদাটা পূরণ করতে পারে। তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণ। প্রাতিষ্ঠানিক ঋণ। তো প্রাতিষ্ঠানিক ঋণ বোঝানোর আগে আমি তোমাদের প্রাতিষ্ঠানিক ঋণের কিছু উৎস আছে, মানে কিভাবে কোন উৎস থেকে প্রাতিষ্ঠানিক ঋণ সংগ্রহ করা হয় বা দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করা হয়, দীর্ঘমেয়াদী যখন ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের প্রয়োজন হয় কিভাবে অর্থ সংস্থান করে, সেগুলো প্রাতিষ্ঠানিক উৎসগুলো যে আছে আমি সেগুলো বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমি বলেছিলাম যে বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী অর্থ সংস্থান করে থাকে, কিন্তু প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তোমার বাণিজ্যিক ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন হয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো তাদেরকে ঋণ দিতে পারে। কিন্তু মেইনলি বাণিজ্যিক ব্যাংক কিন্তু স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী ঋণের উৎস বা অর্থায়নের উৎস, কিন্তু প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংক
দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে বা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ বা অর্থ সংগ্রহ করতে পারে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, কোম্পানিগুলো। ঠিক আছে। 2 নম্বরটা হচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তো বিনিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎসের দ্বিতীয় সর্ববৃহত্তম উৎস। তো বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তোমার হচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ সংস্থান করতে পারে। শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যে অর্থ সংস্থান করে তারা দীর্ঘমেয়াদী অর্থায়ন সংগ্রহ করতে পারে বা ব্যবসা প্রতিষ্ঠানের তোমার যে অর্থের প্রয়োজন হয় দীর্ঘমেয়াদে সেটা পূরণ করতে পারে। বিমা কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের মধ্যে হচ্ছে বিমা কোম্পানি। তো বিমা কোম্পানি কি করে? বিমা কোম্পানিগুলো তোমার দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে পারে, দীর্ঘমেয়াদী ঋণও দিতে পারে ব্যবসার কাজ পরিচালনার জন্য, কিন্তু তার একটা প্রিমিয়ামের মাধ্যমে বিমা কোম্পানিগুলো বিমাকারীদের ঋণ বা অর্থ দিয়ে থাকে। ঠিক আছে। তো এবার হচ্ছে ইজারা বা তহবিল। যে ইজারা বা তহবিলটা কি? ইজারা হচ্ছে একটা তোমার চুক্তিবদ্ধ দলিল, মানে ইজারা দেয় যে আমি এই ইজারার মাধ্যমে বিভিন্ন কোম্পানিগুলো তাদের সম্পত্তি বলো, কিছু প্রয়োজনীয় জিনিসপাতি বলো, এগুলো ইজারা দিয়ে তারা অর্থ সংস্থান করতে পারে। কোম্পানিগুলো যখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের অর্থের প্রয়োজন হয় তখন তারা ইজারার মাধ্যমে তাদের দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করতে পারে বা অর্থায়ন করে তাদের অর্থটা সংগ্রহ করতে পারে। তো এই যে আমি তোমাদের এতক্ষণ যে তোমার শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করলাম, তা আরও কিছু আছে। গৃহ নির্মাণ নির্ধারণ সংস্থা, বাংলাদেশ কৃষি ব্যাংক সংস্থাগুলো যা আছে এগুলো থেকেও দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করা হয়ে থাকে। মেন কথা হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী যে ঋণ বা অর্থের প্রয়োজন হয় সেগুলোই হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। মানে দীর্ঘমেয়াদী ঋণ বা অর্থ সংগ্রহের জন্য যে তহবিল সংগ্রহ করা হয় সেগুলোই হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো আমি তোমাদেরকে দীর্ঘমেয়াদী অর্থায়নের সব কিছু শ্রেণীবিভাগগুলো দেখিয়ে দিলাম। অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, অভ্যন্তরীণ উৎসে অবন্টিত মুনাফা, অবচয়, তহবিল, কুঋণ, সঞ্চিতি বুঝিয়ে দিয়েছি। বাহ্যিক উৎসে 3টি প্রকার আছে: মূলধন বাজারে হাতিয়ার, প্রাতিষ্ঠানিক ঋণ, ইজারা, তহবিল। আবার মূলধন বাজারের 3টি শ্রেণী বিভাগ আছে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র। তোমাদের কোশ্চেন এভাবে আসতে পারে যে দীর্ঘমেয়াদী অর্থায়ন কি, দীর্ঘমেয়াদী অর্থায়নের শ্রেণী বিভাগগুলো কি কি। তারপর আসতে পারে যে দীর্ঘমেয়াদী অর্থায়নের যে অভ্যন্তরীণ উৎসগুলো আছে সেই নামগুলো উল্লেখ করো। আবার এভাবে আসতে পারে যে বাহ্যিক যে উৎসগুলো আছে সেই শ্রেণী বিভাগগুলো কয় প্রকার, মূলধন বাজারের কি কি হাতিয়ার, মানে হাতিয়ারগুলো কি কি। এই কোশ্চেনগুলো কিন্তু এভাবে আসতে পারে। তো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে আমি অর্থায়নটা কি বা দীর্ঘমেয়াদী অর্থায়নের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। তোমাদের যেহেতু সামনে 3rd সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তো এর বেশি আর আমি পড়াবো না। এতদিন প্রথম থেকে এ পর্যন্ত বা অনলাইন ক্লাস নেওয়ার আগে আমি ক্লাস অফিস চলাকালীন সময়ে বা কলেজ চলাকালীন সময়ে যে ক্লাসগুলো নিয়েছিলাম, যে 2টি অধ্যায় নিয়েছিলাম, আর অনলাইন ক্লাসে যে অধ্যায়গুলো থেকে ক্লাস নেওয়া হয়েছে সেখান থেকে কোশ্চেন হবে, এর বাইরে কোশ্চেন হবে না। তো আমি তোমাদের 3rd সেমিস্টার আগে আশা করি আর কোনো ক্লাস দিব না। তো আমি এই যে যতগুলো ক্লাস দিয়েছি এখান থেকে কোশ্চেন হবে। আমার বিশ্বাস তোমরা সবগুলা ক্লাস ভালো করে দেখবে, ভালো করে পড়াগুলো পড়বে। তোমরা অবশ্যই আমার প্রত্যেকটি প্রশ্নের আনসার দিতে পারবে। তোমাদের কোশ্চেনটা এইভাবে হবে, তোমাদের 11টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা 7টি প্রশ্নের উত্তর দিবে।
11টি কোশ্চেন দেওয়া থাকবে, সেখান থেকে 7টি কোশ্চেন আনসার দিবে। হয়তোবা কোনো একটা কোশ্চেন আমি বাধ্যতামূলক করতে পারি যে 4 নাম্বার কোশ্চেন আনসার অবশ্যই বাধ্যতামূলক। যেটা বাধ্যতামূলক করা হবে সেটা সহকারে 7টি কোশ্চেন দিবে, কিন্তু যেটা বাধ্যতামূলক করা হবে সেটাকে বাদ দিয়ে 7টি কোশ্চেন দিলে আমি 6টি কোশ্চেন অ্যালাউ করব, বাকি একটা আমি কেটে দিব। তো আর এটা হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন 70 মার্কের, আর নৈবেত্তিক হচ্ছে MCQ 30 মার্কের থাকবে। আর তোমাদের যে অধ্যায়গুলো আমি পড়ালাম, এই অধ্যায়ের বইয়ের পিছনে যে MCQগুলো আছে সবগুলা পড়ে ফেলবে, এখান থেকে কোশ্চেন হবে। আর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তো অবশ্যই থাকে, বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়বে, অন্তত 5টা বহু নির্বাচনী কোশ্চেন থাকবে। তো বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে তোমাদের বইয়ের পিছনে সেখান থেকে পড়বে। আর যে কোশ্চেনগুলো আমি দিয়েছি এই কোশ্চেনের ভিতর থেকেও কিন্তু MCQ হবে। আমার প্রত্যেকটা আনসার, প্রত্যেকটা উত্তর তোমরা ভালো করে ফলো করবে। আমি এখান থেকে তোমাদের MCQ অন্তত 15টা করব। তো যেহেতু আমি 15টা কোশ্চেন করবো MCQ আমার পড়ার ভিতর থেকে, তো আমার পড়াগুলো ভালো করে পড়বে। আমার পড়াগুলো ভালো করে পড়লে, শুনলে, তাহলে তোমরা অবশ্যই 15টা MCQ আনসার দিতে পারবে। তো আজ এই পর্যন্তই। আমি তোমাদের জন্য আমার দোয়া ও শুভকামনা রইল। তোমরা ভালো করে পরীক্ষা দিবে, দেখে লিখবে না, দেখে লিখলে তোমরাই ঠকবে, তোমাদেরই ক্ষতি হবে। সামনে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে হবে, যখন তোমরা ফাইনাল পরীক্ষা দিতে যাবে এই দেখে লেখাটা তোমাদের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। তো আমার আশা এবং বিশ্বাস তোমরা বই দেখে লিখবে না, না দেখে লেখার চেষ্টা করবে, যতটুকু পারো ততটুকুই লিখো, এটা তোমাদের জন্য ভালো হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া সবসময় তোমাদের জন্য আমি করি। তো তোমাদের আমার ক্লাস শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি বলছি। কথাগুলো হচ্ছে, তোমরা যখন যে অধ্যায়টা পড়বে সেই অধ্যায়ের যে সংক্ষিপ্ত যে কোশ্চেন আছে, এই সংক্ষিপ্ত কোশ্চেনগুলাই কিন্তু 1-2 মার্কের জন্য আসে। আর যখন আমরা ঘ এবং ঘ প্রশ্ন করব তখন তোমরা বুঝে আনসার করবে যে আসলে আমি কি চেয়েছি। তোমরা কিন্তু বৈশিষ্ট্য জায়গায় পরিধি দিবে না, আবার পরিধি জায়গায় বৈশিষ্ট্য দিবে না। তো আর যেহেতু আমার এবার চিত্রভিত্তিক কোশ্চেন কম, তো মুদ্রাস্ফীতি থেকে যে আমি ক্লাসটা দিয়েছিলাম যে মুদ্রাস্ফীতি কি, আর চাহিদাজনিত মুদ্রাস্ফীতি আর খরচজনিত মুদ্রাস্ফীতি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মুদ্রাস্ফীতি থেকে এই কোশ্চেনটা অবশ্যই পড়বে। যেহেতু চিত্র আছে, এই কোশ্চেনটা তোমরা সবাই দিবে। আমি এই কোশ্চেনটা এই মুদ্রাস্ফীতি থেকে যে ক্লাসটা নিয়েছিলাম, যেহেতু ক্লাসের ভিত্তিতে প্রশ্ন করা হবে, আমি এটা কোশ্চেন মুদ্রাস্ফীতি থেকে একটা কোশ্চেনে যদি দেই সেটাও কিন্তু বাধ্যতামূলক করতে পারি। আমি আবার বলছি, মুদ্রাস্ফীতি থেকে যে কোশ্চেনটা আমি দিয়েছি অনলাইন ক্লাসে সেটা কিন্তু আমি বাধ্যতামূলক করতে পারি। আর মূলধন থেকে যেহেতু আমি তোমাদের একটা ম্যাথ করালে ভালো হতো, যেহেতু করাতে পারি নাই, তো মূলধন থেকে আমি ক্লাসে যা পড়েছিলাম সেখান থেকে কোশ্চেন হবে। আর হচ্ছে খাজনা থেকে কিন্তু অবশ্যই তোমাদের 2টা কোশ্চেন হবে। হ্যাঁ, খাজনা থেকে আমি 2টা কোশ্চেন করব। রিকার্ডো খাজনা তথ্য, অনুপার্জিত আয়, তারপর হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব, তারপর হচ্ছে তোমার নিম খাজনা, খুব ইম্পর্টেন্ট। নিম খাজনা, অনুপার্জিত আয়, খাজনা কি, এগুলো কিন্তু 2-1 মার্কের কোশ্চেন, ইম্পর্টেন্ট। আর রিকার্ডো খাজনা তত্ত্ব আর হচ্ছে তোমার আধুনিক খাজনা তত্ত্ব। আর হচ্ছে খাদ্য নিরাপত্তা। তো খাদ্য নিরাপত্তা তো খুবই সহজ একটা অধ্যায়। তো খাদ্য নিরাপত্তা থেকে কোশ্চেন থাকবে, সহজ থাকলেও কোশ্চেন থাকবে। খাদ্য নিরাপত্তা থেকে বোর্ডে কোশ্চেন থাকে। তো খাদ্য নিরাপত্তা থেকে তো পারবা, কী কোশ্চেন হতে পারে ক্লাসে পড়িয়ে দিয়ে আসছিলাম বন্ধের আগে। আর হচ্ছে তোমাদের পড়িয়েছি হচ্ছে অর্থায়ন থেকে শ্রেণী বিভাগগুলো যেগুলো আছে পড়বা। আর হচ্ছে তোমাদের কী নিয়েছিলাম ক্লাস, সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা, মূলধন, তারপরে তোমার মুদ্রাস্ফীতি, তারপর হচ্ছে সংগঠন থেকে সংগঠন কি, তারপর হচ্ছে সংগঠনের যে কারবারগুলো আছে, এক মালিকানা কারবার, যৌথ মূলধনী কারবার, অংশীদারি কারবার, তো এগুলা পড়বা। তো বুঝতেই পারছো কী ধরনের কোশ্চেন হবে। আর তো আমি তো বলেছি যে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেখান থেকে MCQ 15টা হবে।
বাকি 15টা তোমাদের বইয়ের পিছনে যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে হবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।